জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না কেন? তারা প্রথমে বলতেছেন এটা কনস্টিটিউশনের মধ্যে নেই, সেই জন্যেই এটা করা সম্ভব হচ্ছে না। ধরেন প্রথম 1 মাস, মানে 1 মাস আজকে কয়দিন চললো, এ সরকার কি কাজ করছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে করছে কি করেনি সেটা একটু দেখি। প্রথম হচ্ছে আপনার যত সিটি কর্পোরেশন, সব সিটি কর্পোরেশন তারা প্রশাসক নিয়োগ দিলেন। এই প্রশাসক নিয়োগের বিধান কনস্টিটিউশনের মধ্যে নাই। কারণ আগে যে প্রশাসক নিয়োগ দিয়েছিলেন ইউনূস সরকার সাহেব, সেটা তো আপনারা বলতেছেন কনস্টিটিউশনের মধ্যে নাই। তাহলে আপনারা এখন দিবেন কি ভোট, ভোটের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্টে যারা প্রতিনিধি আছে তার নির্বাচিত করবেন, আপনি করলেন না। এক, তাহলে সিটি কর্পোরেশন সবাই চলে গেল। এবার আসেন বিশ্ববিদ্যালয় ভিসি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভিসি তো আপনি নিয়োগ দিতেই পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভিসিগুলোকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি কি করলেন? দলীয়করণ, যেটা সবসময় আমরা বলছি যে ফ্যাসিস্ট চরিত্র কোথায় থেকে শুরু হয়? দলীয়করণের মাধ্যমে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিট দেখেন, তার ছেলের পোস্টটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো শিক্ষক ছিল না জাতীয়বাদী ফোরামে যারা ডিরেক্টলি পলিটিক্যালি ইনভলভ না? আচ্ছা, এবার আসেন আপনি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা আপনি সংসদ বসার আগেই কি করে দিলেন? বাস্তবায়ন করে মানুষকে দিয়ে দিলেন। চ্যাপ্টার 2 আমাদের কনস্টিটিউশনে বলা আছে, কি বলা আছে? ফাইন্যান্সিয়াল প্রসিডিওর। কি ফাইন্যান্সিয়াল প্রসিডিওর? আপনি রাষ্ট্রের টাকা কিভাবে দিবেন সেটা পার্লামেন্টের অ্যাপ্রুভ ছাড়া আপনি দিতে পারেন না। তাহলে আপনি যে থোক বরাদ্দর টাকাটা দিলেন পার্লামেন্টের আসার আগে, এবং এখনো কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এখনো কিন্তু জুন মাস আসেনি, বাজেট আসেনি। সো বাজেট না আসা পর্যন্ত আপনি ফান্ডটা কোথায় থেকে পাচ্ছেন? আপনি পাবলিক ফান্ডটা যে দিচ্ছেন, এই দেওয়ার টাকাটা আপনাকে দেওয়ার অনুমতিটা কে দিল? একই জিনিস আপনি বলতেছেন সামনে ফার্মার্স কার্ড দেওয়া হবে, এ তো বাজেটে তো টাকা সংকুলান নাই। আপনি তো চাইলেই টাকাটা আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারছেন না। তার মানেটা কি? দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সংবিধান চুলায় যাক, সংবিধান চুলায় যাক, যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমি করব, যেটা যেটা আমার দরকার নাই সেটা করব না। সেখানে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের এই মুহূর্তে প্রয়োজনীয়তা কি নেই? প্রয়োজনীয়তা থাকলে সেটা আগে তার জন্য বাজেট অ্যালোকেশন করতে। ধরে নেন আমি আপনাকে 10 টাকা দিতে চাই, আগে তো আমার মানি ব্যাগে 10টা টাকা থাকতে হবে। তো বাজেট তো করে দিয়েছে ইউনূস সরকার গত বছর, তার জন্য তো ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের জন্য কোনো বরাদ্দ নাই। তাহলে বরাদ্দ যখন না থাকবে তখন আপনি এটা দিচ্ছেন কোথায় থেকে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা জিনিস, রাজনৈতিক প্রকল্প, বা আমি বলবো আপনাকে এটা হচ্ছে যে আমরা যেটা বলতেছি প্রশাসনে বা সমস্ত জায়গায় যে দলীয়করণ করা হচ্ছে। খাল কাটা কর্মসূচি নিয়ে আসছেন। এখানে একটা জিনিস মনে আছে আমার, এটা বোধহয় 78 সালের ঘটনা। তখন জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তখন কাজী জাফর, জাদু মিয়া, এনারা সবাই বসলেন যে জিয়া রহমান সাহেবকে কি রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায় এবং তাকে পপুলারিটি করা যায়। তখন সবাই জিজ্ঞাসা করলেন জিয়াউর রহমান সবচেয়ে ভালো কি পারেন? তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাঁটতে পারতেন, মাইলের পর মাইল হাঁটতে পারতেন। আপনি হয়তো জানেন যারা আগেকার দিনের সেনাবাহিনী, এখনকার সেনাবাহিনীতে আছে 10 মাইল 20 মাইল তাদের হাঁটতে হয়, তিনি হাঁটতে পারতেন এবং বিরামহীনভাবে হাঁটতে পারতেন। তখন জাদু মিয়া বললে এমন প্রকল্প করা হোক যেখানে হেলিকপ্টার থেকে নেমে উনি 3-4 মাইল হেঁটে যাবেন এবং এই 3-4 মাইল মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ হবে, সব জায়গায় তিনি বসবেন, এবং এইভাবে খাল কাটা প্রকল্পটা একটা রাজনৈতিক প্রকল্প হলো। এবং তার ইয়াটা দেখেন, আমাদের দেশে যতগুলো খাল কাটা হয়েছে, এই খাল কাটাগুলো কোনো রিজার্ভারের জন্য তৈরি করা হয়নি। খাল কাটা হয় জেনারেলি 3টা কারণে। একটা কারণ হচ্ছে কি নৌপথ সৃষ্টির জন্য, যেমন সুয়েজ ক্যানেল, আমাদের দেশে এটা নাই। দ্বিতীয় কারণ কি স্থানীয় যোগাযোগ। আমি যেমন আপনাকে বলি, বগুড়া এক নদী আছে, নদীর নাম করতোয়া। সে করতোয়া নদী শুকায় শেষ। আমার বাড়ি নওগাঁ, আমার বাড়ি নওগাঁর পাশে আছে ছোট যমুনা নদী। সেই ছোট যমুনা নদীতে পানি বলে কিছু নেই। হয়রাজ আগে আমরা দেখে আসছি এই নদীর পানি দিয়ে ইরিগেশন হতো। আত্রাই হচ্ছে আত্রাই নদী, সে আত্রাই নদী এই মান্দা হয়ে সব জায়গায় আসছে, সেই নদীতে আপনার পানি নেই। যখন আপনার নদীতে পানি নেই, যে কথাটা বলা হচ্ছে আপনি যে কাজটা করবেন সংসদে আলোচনা করেন খালি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার জন্য। এই যে কালকে হ্যাঁ ছবি তুলছে না, সবাই বলছে আর এক জিয়াউর রহমান, এটা শুনতে ভালো লাগবে, কিন্তু অর্থনীতিতে যদি এইটা কি না কন্ট্রিবিউট না করে, যেমন আপনি বললেন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এটার কথা বললেন, দেন এই কাজটা আগেও করা হয়েছিল এবং বিএনপির আমলে কিন্তু বহু কৃষক মারা গেছিল এই সারের আন্দোলনের জন্য। সো একই জিনিস যদি ফ্যামিলি কার্ড করতেছেন, সেখান থেকে যদি রাষ্ট্র কোনো বেনিফিট না পায়,
তাহলে আপনি সে কাজ করবেন কেন? তাহলে কি বর্তমান সময়ে সরকার জুলাই সনদকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দিচ্ছে? তার রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দিয়ে জুলাইকে পুরোপুরি ডাইভার্ট করতেছে। যে জায়গায় আমরা প্রথমেই ছিলাম যে জুলাইটা কি শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন না। যে কাজটা যেভাবে হাসিনা করে গেছে সেই একই প্যাটার্ন এই প্রথম মাসে দেখতে পাচ্ছি। হাসিনা কি মানুষকে দেখছিল বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, সো সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, এদিকে ডেট আমাদের ঘাড়ে। আর একটা জিনিস বলি, যা প্রকল্পই নেন এটা তো আমার আপনার টাকা। সরকার টাকা মানে কি? সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার মানি, তাই না? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তো করা হবে, তাহলে সেই টাকাটা তো রিটার্ন আসতে হবে রাষ্ট্রে। এই রিটার্ন আসেনি বলে তো হাসিনাকে পালায় যেতে হয়েছে। আমরা জুলাই সনদে কি এমন একটা ব্যবস্থার কথা বলছি যে ব্যবস্থাটা টেকসই ব্যবস্থা হয়, যেখানে ইনস্টিটিউশন বিল্ড আপ করে, যেখানে রাজনৈতিকরণ হবে না, যেখানে মানে প্রথম থেকে স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আজকে আপনি দেখান তো গত এক মাসে বিএনপি একটা কাজ করছে, যে কাজটা এই ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি বা রাষ্ট্রের জন্য যে ছেলেগুলো রক্ত দিল সেই রক্তকে প্রথম কথাই শুরু করছিলাম কি, তারা সবসময় সংবিধানের দোহাই দিলেন, একটা কাজ সংবিধানের মধ্যে করলেন না। যখনই জুলাইয়ের কথা আসতেছে তখন সংবিধান, আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো সংবিধান নাই। এবং এই এক্সপ্লেনেশন কিন্তু সালাউদ্দিন সাহেব দিতে পারবেন না। ফ্যামিলি কার্ডের টাকা বাজেট অধিবেশনে পাস না করে তিনি দিলেন কোত্থেকে, এটা দিতে পারবেন না, কারণ উনি তো দিচ্ছেন, এটা তো অর্থমন্ত্রীর দেওয়ার কথা। কিন্তু সব মন্ত্রণালয়ের বক্তব্য তো যেহেতু সালাউদ্দিন সাহেব দিচ্ছেন, সালাউদ্দিন সাহেব বলুক ফার্মার্স কার্ড করতে দিবে। এই খাল খননের টাকা তো বাজেটে নাই, এই বাজেটে অধিবেশন না আসা পর্যন্ত, টাকা না আসা পর্যন্ত এই প্রোগ্রামগুলো উনি নিচ্ছেন। আর উনি বলতেছেন আরও একটা খারাপ কথা কি, জুলাইকে হেয় করতেছেন আপনি কিভাবে? মানুষের রেফারেন্ডাম দিলেন, রেফারেন্ডাম মানে কি? পিপুলস উইল, সেটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে জনগণের সকল ক্ষমতার উৎস যখন আমি মেনে নিব, সেই ক্ষমতাকে পার্লামেন্ট কেন, সেই ক্ষমতাকে কোর্টও চ্যালেঞ্জ করতে পারবে না। দেখেন ভাইয়ের নিজের বক্তব্যই হচ্ছে দুই রকম হয়ে যাচ্ছে। একরকম বলতেছেন উনি প্রসিডিউরাল মিস্টেক এড়ানো যাইতো, প্রসিডিউরাল মিস্টেক এড়ানো যখন যাইতো, এই কথা যদি ঠিক হয়, ঠিক আছে, রাষ্ট্রপতির কাছ থেকে ইউনূস সরকার শপথ নিছে, ইউনূস সরকার শপথ, তাহলে এবার রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি নিজেই বলতেছে ফ্যাসিবাদ, যে রাষ্ট্রপতি নিজে ইন্ডোর্স করতেছে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই রাষ্ট্রপতিকে আবার বলেছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদ দুটার মধ্যে আলাদা। আপনি তো সংসদ শুরু করলেন কাকে দিয়ে? স্পিকারকে দিয়ে শুরু করছেন না, ডেপুটি স্পিকার দিয়ে শুরু করছেন না। কোথায় স্পিকার আজ পর্যন্ত এই দেশের মানুষ জানে না। ডেপুটি স্পিকার জেলে ছিল, প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসছেন না। আপনি কি করছেন? একজন সভাপতি নির্বাচিত করছেন বিএনপির মধ্যে থেকে, তো তাকে তো সে হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এ স্পিকার। আর যখন স্পিকার এবং ডিপটি স্পিকারের জায়গায় রাষ্ট্রপতির বিরুদ্ধে সবাই, সারা দেশ এবং বিএনপি, আজকে রাষ্ট্রপতি কি বলছে, বিএনপি তাকে রাখছে ক্ষমতায়, সে স্বৈরাচারের পেতাত্তা, তাকে দিয়ে আপনি বক্তব্য দাঁড়ালেন কেন? সেটা যদি ডক্টর মোশাররফ হোসেন দিতেন কি সমস্যা ছিল? সো এই যে বললেন উনি যে একদিকে মিস্টেক ছিল, মিস্টেক কারেকশন করার সুযোগ ছিল, কিন্তু বিএনপি সেটা করলেন না। কেন করলেন না? প্রথম কথা, তিনি তো খত দিয়ে এসছেন, এরা এই সংবিধান চেঞ্জ করবেন না, মানে এই রাষ্ট্রপতিকে চেঞ্জ করবেন। আর ভাই যেটা বললো, কোন নির্বাচন হয়েছে সংবিধানের আন্ডারে? এই নির্বাচন সংবিধানের আন্ডারে হয়েছে। সংবিধানের কোথায় আছে? সংবিধান আছে 5 বছর পর পর হচ্ছে ইলেকশন হবে। সংবিধানে আছে কি, যে প্রয়াত প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত সে ইজ এ প্রাইম মিনিস্টার। রাষ্ট্রপতি নিজে কালের কণ্ঠতে, আপনাদেরই পত্রিকায়, সেখানে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছিলেন আমাকে সবাই উপরে ফেলতে চেয়েছিল, বিএনপি সেদিন যদি সমর্থন না দিত তাহলে আমি থাকতে পারতাম না। তাহলে আপনার প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে সমস্ত দল রাষ্ট্রপতিকে সেদিন সরিয়ে দিতে চেয়েছিল, কেবলমাত্র বিএনপি দিতে চায়নি। কেন? দলের কথা বলেননি, অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন। আমি বলে দিচ্ছি, অন্তর্বর্তী সরকার কথা না, দলের কথা বলছে, কারণ জামাতের কথা বলছে, এনসিপির কথা বলছে। এবং আপনি যদি দেখেন ওই পেপারটা আজকে আমি আনতে ভুলে গেছি, কারণ বলা ছিল। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে আপনি রাষ্ট্রপতিকে তখন পরিবর্তন করা সম্ভব হয়নি, কনস্টিটিউশন ভ্যাকিউম হবে, কে রাষ্ট্রপতি হবে এই কথা ছিল। আজকে আপনি হয়তো জানেন, আমি নিজেও একটা চিঠি লিখছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে আপনি রাষ্ট্রপতি এখন নিয়োগ দিতে পারেন। তো বিএনপিকে কি এমন লোক নাই যাকে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে? সো এই যে মিস্টেকগুলো বলতেছেন, সংবিধানের কথা বলতেছেন, এই সংবিধানের মধ্যে ভাই যে কথা বলছে, এই সংবিধানের স্পিরিট, এই সংবিধানের স্পিরিটকে, এই সংবিধানের স্পিরিট হচ্ছে ফ্যাসিজম তৈরি করা। এই সংবিধানে যে ভাই যেটা বলল, মেহনতি মানুষের কণ্ঠস্বর, মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন, এগুলো এই সংবিধানের মধ্যে না। এই সংবিধান হচ্ছে পুরাপুরি মানুষের সাথে সেই 72 সালে বিশ্বাসঘাতকতার একটা সংবিধান। সেই জন্য এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে চাই। এবং এই সংবিধান রেখে আপনি এই জুলাই যে আমাদের সনদ, একে বাস্তবায়নের কোনো পথ নেই, দুইটা কারণে। এক নম্বর, 142 দিয়ে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যায় না। 140, এটা ভাই
সম্মানিত লয়ার, উনি জানেন 142 দিয়ে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, দুইটা হাউস করতে চান, এটা বেসিক স্ট্রাকচার। আপনি হাইকোর্টগুলোকে বিভিন্ন বিভাগে নিয়ে যেতে চান, এটা 8ম সংশোধনী মামলায়, এটা অলরেডি আমাদের দেশে সেটেল। এটা কেশবন্ত ভারতী মামলায় ইন্ডিয়াতে সেটেল হয়েছিল, আমাদের এখানে তাই। সো বেসিক স্ট্রাকচার আপনি 142 দিয়ে চেঞ্জ করতে পারবেন না। তাহলে সালাউদ্দিন সাহেব যে বলতেছেন সংবিধানের মধ্যে থেকে চেঞ্জ করবেন, উনি সংবিধানের মধ্যে থেকে তো জুলাই সনদে কিছুই নিতে পারবেন না। সেই কারণে আমরা রেফারেন্ডামটা করা হয়েছে। ভাই আর একটা কথা বলছে, দরকার হলে আবার রেফারেন্ডামের এগেনস্টে আবার রাটিফাই করার জন্য রেফারেন্ডামের কোনো সুযোগ নাই, পৃথিবীর কোথাও তা হয় না। এবং আরো একটা জিনিস দেখেন, সালাউদ্দিন সাহেব কি বলছেন, যে রেফারেন্ডামে যেটা হবে সেটাই মেনে নেওয়া হবে। আজকে সুরন্য। এই জন্য আমি একটা জিনিস সবসময় বলতে চাই, শোনেন, ডেমোক্রেসি ডাইজ ইন ডার্কনেস। আপনি যতক্ষণ নিজের স্বার্থে, এই যে নিয়োগগুলো যেমন দিচ্ছে নিজের স্বার্থে, ঠিক সেরকম গণতন্ত্রকে হত্যা করতেছেন অন্ধকারে রেখে। সেই জন্যেই আমার কাছে মনে হয় বিএনপির সবার এই শতদ্রী একটি নদী, এই বইটা পড়া উচিত। কিভাবে পাকিস্তানের সৃষ্টি এবং কিভাবে ইতিহাসে মীর জাফররা নিজেদের মধ্যে থেকে সৃষ্টি হয়। এবং আজকে যদি জুলাই সনদকে বাস্তবায়ন করতে না দেওয়া হয়, এই রাষ্ট্রপতিকে চেঞ্জ করা না হয়, তাহলে বিএনপিরও জায়গা ঠিক ওই মীর জাফরদের জায়গাতেই হয়ে যাবে। রাষ্ট্রপতিকে বহাল রাখার মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্রপতিকে ঘিরে কোনো সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনা রয়েছে কিনা? দুইটা জিনিস আমি আপনাকে আগে বলছি। রাষ্ট্রপতিকে কেন আমরা আগেই বলছি, ইলেকশনের আগে, যে কেউ না কেউ কোনো খত দিয়ে এসছেন, কারোর সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে আসছে। কি আন্ডারস্ট্যান্ডিং? 4টা আন্ডারস্ট্যান্ডিং। 1 নম্বর আন্ডারস্ট্যান্ডিং, রাষ্ট্রপতিকে সরাবেন না, কনস্টিটিউশন পরিবর্তন করবেন না, জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, ওই আমার তিস্তা ব্যারেজ বাস্তবায়ন করবেন না, লালমনিরহাটে আমার যে এভিয়েশন ইন্ডাস্ট্রি সেটা করতে পারবেন না, এবং ফেনীতে কি আর্মি ডিফেন্স ইপিজেড করতে পারবেন না। আপনি তো খত দিয়ে আসছেন বলে, এই খত কাকে দেওয়া হলো? এই খত যে বললো, যে যার ইশারায় আপনি বলছেন যে আমার হাতে ফেরা না, তার হাতে তো খত দেওয়ার পরে আসছেন। তাকে দুইটা জিনিস খেয়াল করে দেখবেন। একটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাকে করা হলো, যে শপথ নিয়ে বললেন যে এই উপদেষ্টারা কেউ পরবর্তী গভর্নমেন্টের কেউ কোনো পদে যেতে পারবেন না। তাহলে অজিত দোভালের বন্ধুকে কেন আপনি পররাষ্ট্রমন্ত্রী করলেন? তাহলে এটা খতটা ইন্ডিয়াকে দিয়ে আসা হয়েছে। দ্বিতীয় কথা, সালাউদ্দিন সাহেবের কথা বলা হয়, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী কেন করলেন? যাতে আন্দোলন নৃশংসভাবে দমন করা যায়। তো উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী না, উনি তো সব কথা বলছেন, উনি ডেপুটি প্রাইম মিনিস্টার হলে বোধহয় ভালো হতো। তো এখানে এই পরিকল্পনা অনুযায়ী এই বিনি সুতার মালায় আপনি তো রাষ্ট্রপতিকে রাখবেন, না হলে তো এই স্বৈরতন্ত্র আবার কায়েম করা যাবে না। না হলে আপনি একটা জিনিস বলেন, যে লোকটা সারা জীবন বলল জয় বাংলা, যে সারা জীবন বলল শেখ মুজিবুর রহমান জাতির জনক, যে সারা জীবন পাবনাতে যায় স্লোগান দিয়ে বলল যে কি স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান, সেই একই লোক দুইটা গিয়াতে এবং মহান সংসদে দাঁড়িয়ে সে ভাষণে বলতেছে জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রিজিম এবং বাংলাদেশ কি জিন্দাবাদ। এবং আরো একটা জিনিস ভাই একটু আগে বোধহয় খেয়াল করেনি, এই সরকার এসে প্রথম আনুষ্ঠানিক ভাষণ তো পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণে একটা শব্দ নাই জুলাই সনদ নিয়ে, একটা অক্ষর নাই জুলাই সনদ নিয়ে, একটা কথা নাই হাদিকে নিয়ে, একটা কথা নাই আমার হাজার হাজার সন্তান যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে। এই শহীদদের সম্পর্কে তার কোনো একটা ওয়ার্ডও ছিল না। যদি আমি ধরে নিই কনস্টিটিউশন অনুযায়ী এই ইয়াটা লিখে দিয়েছে কি বিএনপি, তাহলে বিএনপি নিজেই তাহলে জুলাইকে অন করতেছে না, বিএনপি প্রতারণা করছে। একটু জানতে চাই, আদালতের রায়ে যাদের অপরাধ প্রমাণিত তাদের বিষয়ে রাজনৈতিক সহানুভূতি এটি কি বিচার ব্যবস্থাকে দুর্বল করে কিনা? আচ্ছা, আপনার প্রথমে দিই যে আপনার প্রথম কথাতে যে ভাই যেটা বললেন জাতীয় পতাকা এটা দুর্ভেদ্য অসত্য। এই অসত্যকে কোনোভাবেই আমি সমর্থন করি না ব্যক্তিগত, কারণ ওই দিনে বোধহয় ভাই ছিলেন কিনা জানি না, সংসদে আল্লাহ যাওয়ার আমার তৌফিক দিয়েছিলেন। আচ্ছা, এবার দ্বিতীয় কথাটা আপনাকে বলি, তাহলে শাহিজুর রহমান সাহেবের নামটা আগে বাদ দিতে হবে, আব্দুর রহমান বিশ্বাসের নামটা বাদ দিতে হবে। আর আপনি বললেন আদালতে জুলাই অভ্যুত্থানের পরে দেখা আনায় হয়েছে কিভাবে নগ্নভাবে শেখ হাসিনা ওয়াজেদ কি করছেন, জুডিশিয়াল কিলিং করছেন। আমি আপনাকে একদম শেষ কথা বলে দিই, শোনেন, সবার আগে বাংলাদেশ বলে আওয়ামী লীগের পুনর্বাসন বা জাতিকে বিভেদ করার এই রাজনীতি অবসান করতে হবে। আপনি অভুক্ত নেতাকর্মীকে দলীয় পুনর্বাসন করার থেকে সরে আসতে হবে। আপনি প্রাতিষ্ঠানিক সরকারের বদলে নগ্ন দলীয়করণ করে আপনার পছন্দসই লোকগুলোকে বসাবেন, এটা জুলাই সনদের সাথে একদম প্রতারণা। আপনি 2/3 মেজরিটির বলে রেফারেন্ডাম মানবেন না এবং সংবিধান এই তাবিজ গলায় ঝুলিয়ে রেখে
আপনি তাহলে সেদিন জুলাই সনদকে সাইন করলেন কেন? আপনি জুলাই অধ্যাদেশকে সমর্থন করলেন কেন? আজকে আপনি কেন পিছন দরজা দিয়ে যে ওই কোর্টকে আবার ব্যবহার করতে চাচ্ছেন? কি করতেছেন? আপনি রিট ফাইল করে ওই অধ্যাদেশকে চ্যালেঞ্জ করতেছেন না, আদেশকে চ্যালেঞ্জ করতেছেন এবং রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করতেছেন। এই সব কিছু হচ্ছে জুলাইয়ের সাথে প্রতারণা।